বাংলাদেশে জঙ্গিদের তাণ্ডব চলছে, জঙ্গি প্রশিক্ষণ চলছে, সবটাই সবাই জানে। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, ফিরহাদ হাকিমও জানেন, সেখান থেকে জঙ্গি ঢুকছে সেটাও জানেন, কিন্তু কোন জিনিসটা জানেন না, কোন একটা জিনিস জানেন না বলছিলেন উনি। দেখো, তুমি যে কথাগুলো বলছো তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় বলতেই হয় যে ফিরহাদ হাকিম তিনি হয়তো শীত ঘুমে রয়েছেন, চোখের সামনে সবটা ঘটে যাচ্ছে, কিন্তু তারপরেও তিনি বলছেন আমি তো কিছুই দেখিনি। মানে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফিরহাদ হাকিমের যে মন্তব্য কিশলয়, সেই মন্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই নিয়ে আমাদের আলোচনা আজ করতেই হচ্ছে। তার কারণ তিনি রাজ্যের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি এই কলকাতা শহরের মহানাগরিক, এবং সব থেকে বড় বিষয় তিনি মমতার ক্যাবিনেটের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের একজন মন্ত্রী, জনপ্রতিনিধি। সুতরাং শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ভোটেই যে তিনি নির্বাচিত হয়েছেন তা তো নয়, প্রত্যেকের রাজ্যের মানুষের। সুতরাং রাজ্যের মানুষের কথা তিনি বলবেন, এটা কি করে হতে পারে? ঠিক। এবং প্রশ্ন থাকছে যে জঙ্গিরা এখানে ধরা পড়ছে প্রতিদিন ঠিক গাছের আড়ালে লুকিয়ে থাকার মতো, মূল ষড়যন্ত্রীকে তা নিয়ে এখনো কিন্তু তদন্ত চলছে। একদমই, তদন্ত শুরুও করে দিয়েছে ইতিমধ্যে অসম পুলিশ। তবে সত্রাদি নয়, অর্থাৎ মূল ষড়যন্ত্রী কিন্তু এই জঙ্গি নয়, ষড়যন্ত্রের পেছনে রয়েছে অন্য কারোর হাত। বাংলা, অসম, কেরালায় যে নাশকতার ছক কষেছিল নূর আলম এবং মুজিবুর রহমান, চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে। দেখুন বিশেষ প্রতিবেদন, তারপর আসে আলোচনা। সাদরাদি নয়, কুচক্রীদের আসল মাথা অন্য কেউ। এ রাজ্যে স্লিপার সেল তৈরির পরিকল্পনা করেছিল অসম থেকে গ্রেফতার হওয়া নূর আলম মন্ডল এবং মুজিবুর রহমান। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ ফারহান ইসতাক সরাসরি নির্দেশ দিত এই স্লিপার সেলকে। And there are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs. বাংলাদেশে বসে নাশকতার ছক, অসম পশ্চিমবঙ্গে স্লিপার সেল নিয়ন্ত্রণ, চক জসিমউদ্দিন ঘনিষ্ঠ ফারহানের, ভালাকাটা মুর্শিদাবাদে জঙ্গিদের বৈঠক। বৈঠকে কে কোথায় থাকবে তার সিদ্ধান্ত ছিল নূর এবং মুজিবারের। একটার পর একটা তথ্য উঠে আসছে এই তদন্তে নেমে, এবং 3 জঙ্গি সংগঠন, মূলত আইসিস, জেএমবি এবং এবিটিএ, এরাই কিন্তু বাংলায় একটা অশান্তি এবং নাশকতার ছক তৈরি করেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এবং সেই ছক বানচাল করতে কিন্তু তৎপর আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে রাজ্য জঙ্গি জাল নিয়ে নয়া তথ্য গোয়েন্দাদের হাতে, মোবাইল অ্যাপ এবং ফোনের মাধ্যমে অস্ত্র বিস্ফোরক নিয়ে গোপন বৈঠক জঙ্গি সংগঠনে। কেন এই পরিস্থিতি? অন্য রাজ্যের পুলিশের কাছ থেকে খবর পেতে হচ্ছে বাংলার পুলিশকে। কোথায় সক্রিয়তা? পশ্চিমবঙ্গে তো এই যে চক্র চলছে, আমরা তো কত বছর ধরে গলা ফাটাচ্ছি যে পশ্চিমবঙ্গের বাঙালিদের ঘুম ভাঙানোর জন্য গোটা পশ্চিমবঙ্গটাকে বিনা যুদ্ধে দখল করার চেষ্টা চলছে পাকিস্তানের তরফ থেকে, বাংলাদেশের তরফ থেকে। আমরা যদি বুঝতে না পারি, এবং তাদের তৃণমূল কংগ্রেস হেল্প করছে, ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে বাংলাতে এসে রোহিঙ্গাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কলকাতাবাসী কোথায় পালাবে সেটা তো ঠিক করতে হবে। এদিকে চারদিকে যখন থরহরিকম্প, তখন ফের দায়িত্ব জ্ঞানহীনের মতো মন্তব্য করলেন মেয়র ফিরহাদ হাকিম। এখানে কোনো জঙ্গি নেই। কি হচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন সেন্ট্রাল এজেন্সি তাদের এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে, কেন কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা যা কেস করেন তার 4%ও কনভিকশন হয় না। তার কারণ এখন তো সেন্ট্রাল এজেন্সি যারা আছে তারা পলিটিক্যাল মাইলেজের জন্য কেস করে। একদিকে অনুপ্রবেশ সমস্যা, আর অন্যদিকে অনুপ্রবেশের আড়ালে জঙ্গি ঘাঁটি বাংলায়। আর কতদিন এইভাবে নিজেদের দায় এড়াবে শাসক দল তৃণমূল? কেনই বা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদাসীনতা? উত্তর সেই অধরাই। রিপাবলিক বাংলা। কিশলয়, আমাদের এই রাজ্য থেকে যেভাবে জঙ্গি ধরা পড়ছে তাতে গোটা রাজ্যের মানুষ সত্যি এটা জেনে গিয়েছে যে রাজ্যে জঙ্গিরা রয়েছে এবং তারা স্লিপার সেলের কাজ করছে। শুধুমাত্র একজন জঙ্গি নয়, এখনো পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য এই মুহূর্তে তদন্তকারীদের হাতে, কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানেন না। একদম। আমরা প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যারা অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে ফিরহাদ হাকিমের বাইট শোনাবো, তারপর যাব আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। প্রথমেই তনয় একবার শুনেন কি বলছেন। একদম তাই।
বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স অ্যান্ড হুলিগেন্স হয়ে গেছে। তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। অদ্ভুত কথাগুলো বলছেন ফিরহাদ হাকিম, আর এখানেই কার্যত হাসি পাচ্ছে আমাদের এইটা ভেবে যে রাজ্যের মন্ত্রী তিনি সত্যি কিছু জানেন না। তন্ময়বাবুকে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করি। তন্ময়বাবু, ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। গোটা রাজ্যের মানুষও জানে যে জঙ্গি কার্যকলাপ এখানে হচ্ছে এবং জঙ্গিরা এখানে রীতিমতন শেল্টার নিয়ে রয়েছে, কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানেন না। তিনি তাহলে কি শুধুমাত্র উৎসব হচ্ছে এটা জানেন, সেই কারণের জন্য ভেসে রয়েছেন খালি উৎসবকে নিয়েই? দেখুন, এরা জানবেন না এটাই কারণ এরা চোখ বন্ধ করে থাকেন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা বাংলায় থাকে, যারা বাংলার ভোটার, তারাই নাগরিক, আমরা সবাই নাগরিক। তাহলে এখন দেখা যাচ্ছে যে বাংলায় থাকে সাঁতরাডি, সে বাংলার ভোটার, তাহলে সে বাংলার নাগরিক। তো এই যদি যাদের বক্তব্য হবে, যারা এই পলিসি ফলো করে, তো সেখানে তারা কিছু করবেন, এটা স্বাভাবিক। কারণ তারা এই জঙ্গি জিহাদিদের ভোটটা পায়, আর তাদের ক্ষমতায় থাকার জন্যে এই ভোটগুলো দরকার হয়। আজকে আপনি চিন্তা করুন যে বিএসএফ এর যখন এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে, কিন্তু এই জঙ্গিরা কাদের? জঙ্গিরা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো ব্যক্তি বিশেষের কারো পরিচিত? এরা তো দুমুখো সাপ। যখন তাদের অসুবিধা হবে তখনই দুদিকে তারা ফনা তুলতে একবারও পিছনটা ভাববে না। দেখুন, এই জঙ্গিদের তো দেখতে পাচ্ছেন যে এদের কার্যকলাপ। আজকে এই আনসারুল্লাহ বাংলা তারা কি বলছে যে আমরা চিকেন নেকের ওখানে আলাদা করার চেষ্টার জন্য তারা করেছিল। আপনি দেখছেন কাশ্মীর থেকে এই যে ফিরহাদ হাকিম বলছেন যে বাংলার পুলিশ করছে, আপনি দেখুন ত্রিপুরার পুলিশ জঙ্গি হচ্ছে, আসামের পুলিশ, দিল্লিতে দিল্লির পুলিশ। আর বাংলার ক্ষেত্রে ওখান থেকে এসে বলতে হয় প্রথমে যে আমাদের এখানে আছে, তারপরে বাংলার পুলিশ কাজ করে। এইটাই হচ্ছে দুর্ভাগ্য। তন্ময়বাবু একটু সঙ্গে থাকুন, আমি যাব নীলাভর কাছে। নীলাভ, ফিরহাদ হাকিম বলছেন, এর আগে বলেছেন যে যারা মাইনরিটি তারা মেজরিটি হবে, তারপর বললেন যে এবার উর্দু শিখতে হবে প্রত্যেককে, একটা ট্রেন্ডের সঙ্গে তিনি কথা বলছেন। এবার বলছেন যে আমরা জানি জঙ্গি টঙ্গি ঢুকছে, কে গ্রেফতার হচ্ছে সেটা আমি ঠিক জানি না। আমি একদম স্পষ্ট একটা প্রশ্ন করব, ইন্ডি জোটের সদস্য কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কংগ্রেস সমর্থক, কিন্তু তৃণমূলের একজন মন্ত্রী তথা মেয়র এই কথা বলছেন, কি বলবে? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, তৃণমূলের মন্ত্রী এবং কলকাতার মেয়র, যিনি সংবিধানের নামে শপথ করে মেয়র পদে বসেছেন, রাজ্যের মন্ত্রীর পদে বসেছেন, তিনি যখন মন্ত্রী এবং মেয়র পদে বসে বারে বারে উস্কানিমূলক কথা বলে, ধর্ম নিয়ে রাজনীতি করে, জাতিগত বিভেদ করার চেষ্টা করে, তখন বুঝতে হবে তাদের অপরাধমূলক ষড়যন্ত্র করা আছে। এবং আজকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে একাধিক অপরাধী, সন্ত্রাসবাদী, জঙ্গি তাদের মুক্তি দেওয়া হয়েছে, এবং তারা যে পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গে থাকার চেষ্টা করবে, স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গটা তাদের কাছে সেফ হোম। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এখানে সহজে এসে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে। একটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করছি একটাই কারণে, অপরাধী আর জঙ্গি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। না, অপরাধী এবং জঙ্গি দুটোই, জঙ্গি তো অপরাধী, আর তাছাড়াও যারা অন্য মামলার সাথে যুক্ত, যারা অপরাধী, যারা খুনি, সব জঙ্গিরা অপরাধী, কিন্তু সব অপরাধীরা কি জঙ্গি? ফিরহাদ হাকিম তো সেই মন্তব্য করছেন যে রাজ্যে নাকি অপরাধীরা রয়েছে, কিন্তু জঙ্গির কার্যকলাপ হচ্ছে সেটা তিনি নাকি জানেন না। একদম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় থাকা উচিত। কারণ আজকে যদি জঙ্গিরা কোনো নাশকতামূলক কাজ ঘটায়, তারা দেখবে না কে রাজ্যের মন্ত্রী, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, কে সাধারণ মানুষ। রাজ্যের মানুষ মারা যেতে পারে। সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যের একটা সরকার যারা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছে বলে দাবি করে, তাদের উচিত রাজ্যের মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা খতিয়ে দেখা। যদি না পারেন তাহলে মমতা ব্যানার্জির উচিত পদত্যাগ করে
অন্তত ভদ্রলোকের মতো এবার বাড়ি ফেরে। বেশ নীলাভ, আমি তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু, তৃণমূলকে প্রশ্ন করলেই একটা সরাসরি উত্তর আসছে যে এই জঙ্গিরা যে পশ্চিমবঙ্গে ঢুকছে তো বর্ডার দিয়ে। বর্ডারে তো রয়েছে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। অমিত শাহর ফেলিওর, অমিত শাহ পদত্যাগ করুন, এটা বলছে তৃণমূলের সদস্যরা। এমনকি কংগ্রেস বা অন্যান্য যারা রয়েছে তারাও এই কথা বলছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কেন কিছু কড়া হাতে করছে না যেটা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ দমন করা যায়। আপনি কি মানবেন কোথাও গাফিলতি হচ্ছে? দেখুন, আমাদের এখানে একটা বড় বর্ডার আছে প্রায় 2217 কিলোমিটার, আর পুরো বাংলাদেশের সাথে আছে প্রায় 4000 কিলোমিটারের বেশি। আপনি অন্য অন্য রাজ্যে দেখুন, আসাম, ত্রিপুরা, সেখানে একটা বিএসএফ আর পুলিশ একটা সমন্বয়ের সাথে কাজ করে। আজকে আসামে আপনাকে আমি বলছি, এই বছরই ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের একজন এমএলএ অ্যাসেম্বলিতে বিধানসভায় প্রশ্ন করেছিলেন যে কতটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে আসামে। তার উত্তরে তিনি বলেছিলেন 78% দেওয়া হয়েছে, বাকিটা দেওয়ার অবস্থা নেই, কারণ সেগুলো নদী নালার মধ্যে দিয়ে বর্ডার গিয়েছে। আজকে তার মানে কি 100% আসামে কাজ কমপ্লিট, আর আমাদের পশ্চিমবাংলায় এখনো 600 কিলোমিটারের বেশি বর্ডার যেখানে কাঁটাতার নেই। আর এই সরকার সেই ব্যাপারে নিশ্চুপ, একবারও বলছে না যে আমরা জমি দিয়ে দিয়েছি। আপনারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? কাঁটাতার যদি দিতে না দেয় তার মানে কাঁটাতার থাকবে না। আপনাদের মানে বিজেপির কেন্দ্রীয় সরকার হাত বাঁধা কি যে কাঁটাতার দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমরা আর কাঁটাতার দেবো না, জঙ্গি ঢুকুক, এমনটাই প্রশ্ন উঠে আসবে। শুধু জঙ্গি, দেখো এরপরে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা। এত লক্ষ লক্ষ রোহিঙ্গা যারা এই এলাকাটা পুরো ছাড়তে বাধ্য হচ্ছে যেখানে এতদিন ধরে তারা বসবাস করতো, সুতরাং তারাও যে ঢুকে পড়বে না সীমান্ত পেরিয়ে, সেটাই বা কি করে হলফ করে বলা যায়? দেখুন, কাঁটাতারের জন্য যেটা জমি লাগে সেই জমিটা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব সেই জমিটাকে অ্যাকোয়ার করা। তো সেইটা যদি না তুলে দেওয়া হয় তখন জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আবার তখন নতুন আইন আনতে হবে, সাথে বলা হবে যে ফেডারাল স্ট্রাকচারে আঘাত করা হচ্ছে। যেমন বিএসএফ এর এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করার পরে সেই কথাই বলা হয়েছিল। তো সেইটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে হবে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে। তো এখন আমি জানি না সেটা হচ্ছে লিগালি কতটা করা যাবে। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার, আমি আজকে আলোচনা আসবো, আমি সময় দেবো, কিন্তু আমি নীলাভর কাছেও আসবো। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন বা যাদের দিকে আপনারা আঙুল তুলছেন, একদিকে কেন্দ্র রাজ্যের দিকে তুলছে, রাজ্য কেন্দ্রের দিকে তুলছে, কিন্তু আমাদের এই রাজ্যে বসে মন্ত্রীরা তারা যে বক্তব্য রাখছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, আরো একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কিশলয় এসে গিয়েছে। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, পরপর যেভাবে জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তো আমরা এই মুহূর্তে একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, একটা না পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখি। একদিকে যেমন ফিরহাদ হাকিম, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত সমস্ত ইনফরমেশন নেই, সমস্তটা তিনি জানেন না। পাশাপাশি অসম পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখি, শুনুন। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. We will unravel further why these people will be investigated. We have found links in other states also, which we are working on. There are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs, they were for causing major amount of destruction. So yes, there is a threat. নীলাভর কাছে যাব। নীলাভ, এই থ্রেটের কথা বলা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী বলছেন মুর্শিদাবাদ এবং মালদা এই সব জায়গা আর কদিন পর বাংলাদেশ বলবে আমাদের, কারণ ওখানে মুসলিম মেজরিটি পপুলেশন বেড়ে যাচ্ছে। এটা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। আমরা দেখেছি কংগ্রেসকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আন্দোলন করতে, কিন্তু তৃণমূলের মন্ত্রীর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ইত্যাদি নিয়ে কংগ্রেসের হাইকমান্ড থেকে কিছু শুনতে পাচ্ছি না। কি স্ট্যান্ড তাদের?
না, এখানে পশ্চিমবঙ্গের বুকে তো আমরা প্রতিবাদ করছি। ফিরাদ হাকিমের প্রত্যেকটা বক্তব্য নিয়ে ব্যক্তিগতভাবে আমিও বলেছি, বিভিন্ন জায়গা থেকে, মাঠে ময়দান থেকে শুরু করে আমার নেতারা বলেছেন, প্রত্যেকে বলেছেন, আমাদের অধীর রঞ্জন চৌধুরী বলছেন, প্রত্যেকটা নেতা বলছে। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আন্দোলন করেছে। শুধুমাত্র ঘরের মধ্যে দরজা বন্ধ করে চিৎকার করলে হবে নীলম? না, ঘরের মধ্যে এটা তো সংসদে কিছুদিন আগেই তো শীতকালীন অধিবেশন ছিল, তাহলে পরে কেন সেখানে সরব হলেন না জাতীয় নেতারা? তারা কেন সরব হলেন না? এটা তো জাতীয় নিরাপত্তার প্রশ্ন। বড় রাজপথে নেমে আমরা বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছি। শুধুমাত্র বাংলায় যারা কংগ্রেসের সঙ্গে রয়েছে তারা, এবং সেখানে দাঁড়িয়ে বাংলা সংসদে দেখেছি আদানি নিয়ে চিৎকার হয়েছে, অন্যান্য ইস্যু নিয়ে চিৎকার হয়েছে, কিন্তু যতটা সক্রিয় দেখা যাওয়ার উচিত ছিল কংগ্রেসকে এই ইস্যু নিয়ে, কিংবা এই মুহূর্তে ফিরাদ হাকিমের বক্তব্য বলুন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে স্ট্যান্ড বলা হচ্ছে, বলেছিলেন উনি ফেক নিউজ ছড়ানো হচ্ছে, সবটাই নাকি ভুয়ো, তো এইগুলো নিয়ে কোনো কথাই তো ওঠেনি। এই দেখুন, তৃণমূল দলটা যে পশ্চিমবঙ্গের ক্ষমতায়, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি, তার যে পশ্চিমবঙ্গ শাখার প্রদেশ কংগ্রেস এই নিয়ে কথা বলছে, আলাদা করে এআইসিসি এই নিয়ে কথা বলার প্রয়োজনীয়তা আমি দেখছি না কোনো। পশ্চিমবঙ্গ কংগ্রেস কথা বলছে, কারণ আমাদের লড়াই, মানে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস মনে করে এটা জাতীয় ইস্যু নয়, এটা শুধুমাত্র রাজ্যের ভেতরেই রয়েছে, মানে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়, তাই তো? আমি যদি পরোক্ষভাবে প্রশ্ন করি, তাহলে বিজেপির যারা সাংসদ আছে তারাও কি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলছেন? প্রধানমন্ত্রী কথা বলেছেন, কেন কথা বলছেন না উত্তর নেব, কিন্তু বিজেপি সাংসদরা কথা বলেছেন। উনি বোধহয় জানেন না যে পার্লামেন্টে দাঁড়িয়ে এস জয়শঙ্কর তিনি বক্তব্য দিয়েছেন এই বাংলাদেশের ব্যাপারে, আর হচ্ছে বিজেপির ব্যাপারে এই নিয়ে কথা বলার যে প্রতিটা ক্ষেত্রে বলে আসছেন তারা, সে স্বরাষ্ট্রমন্ত্রক হোক আর প্রধানমন্ত্রীর মন্ত্রক হোক। তো এইটা দেখুন, এটাতে আপনারা অবাক হবেন না, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস খুব একটা পার্থক্য নেই। প্রধানমন্ত্রী কেন বক্তব্য রাখছে না? বারবার প্রশ্ন উঠছে, বাংলাদেশে এত বড় ইস্যু চলছে, গোটা দেশ নিয়ে কথা বলছে, প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো স্ট্রং স্টেটমেন্ট দেননি কেন, প্রশ্ন উঠছে। দেখুন, বক্তব্য রাখার জন্য সব থেকে ভালো ব্যক্তি কে? ফরেন মিনিস্টার, কারণ এটা হচ্ছে ফরেন ম্যাটার। তো তিনি তো বক্তব্য রেখেছেন পার্লামেন্টে। তো প্রধানমন্ত্রী যদি এখন এতগুলো মন্ত্রকের কোথায় কি হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বক্তব্য রাখতে যান, তাহলে তারা কাজ করছেন কেন? তো এইটা কখনো আসে না কোনো প্রোটোকলে যে একটা মন্ত্রী বা একটা মন্ত্রকে যিনি হচ্ছে মন্ত্রী রয়েছেন তিনি বক্তব্য রাখছেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী। কিন্তু এটা তো স্থানীয় বিজেপিদের ক্ষেত্রেও তো একটা থ্রেট। কিশোর, আমরা জানি অর্জুন সিং ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ, মাফ করবেন, ব্যারাকপুরের যিনি বিজেপি সাংসদ ছিলেন প্রাক্তন, সেই অর্জুন সিং পর্যন্ত স্পষ্ট করেছেন যে শুভেন্দু অধিকারী তার নাকি বিপদ রয়েছে, কারণ ওপার বাংলায় প্রচুর জঙ্গি ছাড়া হচ্ছে, শুধুমাত্র এপার বাংলায় যারা হিন্দুরা রয়েছে, হিন্দু নেতারা রয়েছে, তাদেরকে নিধন করবার জন্য বা তাদের ক্ষতি করবার জন্য। আগে বক্তব্যটা রাখি, শুনুন। ওটা হবে, আমার যেটা ধারণা, আমি প্রথমে বলেছি, গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটেক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে, ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে, আপনি দেখে নেবেন। এর জন্য স্পেশালভাবে 2-3 জন আইপিএসকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে সাপোর্ট করার জন্য, যার ব্যাপারে বিরুদ্ধে আমাদের শুভেন্দুবাবু বেশি মুখর থাকেন, ওদেরকে দায়িত্ব দেওয়া আছে এই নেগোসিয়েশন বা এই সেফ প্যাসেজ বানিয়ে দেওয়ার জন্য। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার উপরেও থ্রেট রয়েছে। আমি দ্রুত একবার করে যাবো, 10 সেকেন্ড করে, একদম সময় কম, দ্রুত। তন্ময়দা, দেখুন, এটা তো করবেই, কারণ হচ্ছে এই জঙ্গি সংগঠনটাই এরকম যে এদের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সরানোর চেষ্টা করবে, তার উপরে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের বাংলাটাকে সুরক্ষিত করতে গেলে সব থেকে বেশি দরকার হচ্ছে পুলিশকে অ্যাক্টিভ হওয়া। আর ওই বিএসএফ গ্রামে ঢুকলে আটকাবেন পুলিশকে, এটা না বলা, সেটা বলা হচ্ছে। দেখুন, পরিষ্কার কথা, এখানে বিজেপির সাথে আমাদের রাজনৈতিক মতদর্শগত বিরোধ আছে, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা বা অন্যান্য যারা সাংসদরা রয়েছেন তারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে বুঝতে হয় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ব্যবস্থা নেই। তাহলে তো পশ্চিমবঙ্গে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, কারণ এই সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ মানুষের নিরাপত্তা নেই। আইনের, আপনি স্টুডিওতে বসে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করার কথা, আর আপনাদেরই সেটিং হচ্ছে দিল্লিতে বসে। এটা কিভাবে হতে পারে? মানুষ কাদের উপর ভরসা রাখবে? আমি নিশ্চয়ই এই উত্তরটা আমরা নেওয়ার চেষ্টা করবো পরবর্তী এপিসোডে, তার কারণ আজকে যেহেতু সময় আমাদের হাতে একদম নেই। কিশোর, আপাতত যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। তবে হ্যাঁ, রাজ্যের যা বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদেরকে আলোচনা প্রত্যেকটা দিন এটা নিয়ে করতে হচ্ছে। রাজ্যে ক্রমাগত জঙ্গি গ্রেফতার হচ্ছে, কিন্তু তারপরও রাজ্যের ইন্টেলিজেন্স তারা কোথায় রয়েছে? রাজ্যের ইন্টেলিজেন্স কোথায়? আমরা কেন প্রতিদিন প্রাণ হাতে যাতায়াত করব? কেন বাড়ির পাশ থেকে জঙ্গি গ্রেফতার হবে? কেন রাজনৈতিক দলগুলো এক হবে না? এই ইস্যুতে প্রশ্ন থাকছে। ফিরছি ছোট্ট বিরতির পর, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।